সেই জায়গায় আসলে বর্তমান প্রধানমন্ত্রী তখনকার আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের এই সাথে যোগাযোগটা কি শুধুমাত্র আপনাদের সাথেই ছিল নাকি বৈষম্য বিরোধী যারা নেতৃত্বে ছিলেন পরবর্তীতে বিভিন্ন সরকারে গিয়েছেন বা আরেকটু দল করেছেন তাদের সাথে ওনার সরাসরি কথা হয়েছে কিনা আন্দোলনের সময় এবং আপনাদের প্রতি হয়েছে কিনা একটু? আন্দোলন চলাকালীন মুহূর্তে আমার এখনও মনে পড়ছে নাহিদ এবং আসিফ একটা পর্যায়ে আমাকে বলেছে যে তারা ইয়ের সাথে কথা বলতে চায়, এই আমাদের মাননীয় তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তারা কথা বলতে চায়। এবং আমি পরবর্তীতে জেনেছি তারা আরও দুই একটি মাধ্যমে তার সাথে যোগাযোগ করেছে যে কথা বলার জন্যে। তো আমি যখন আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে এই বিষয়টি জানিয়েছিলাম যে তারা আপনার সাথে কথা বলতে চায়, তখন তিনি বলেছেন যে এখন আন্দোলন তুঙ্গে, হাসিনা পতনের ধার প্রান্তে, এখন ওরা যদি আমার সাথে কথা বলে কোনোভাবে যদি এটি করে তাহলে আলটিমেটলি আন্দোলনের আরেকটি নতুনভাবে যে আমরাই যে নেতৃত্ব দিচ্ছি ছাত্রদল যুবদল বিএনপি যে দেওয়া হচ্ছে তাহলে এই জিনিসটা আরও এস্টাবলিশ হচ্ছে। তো ওদেরকে বলো যে আন্দোলনের শেষ হওয়ার পরে, সফল হওয়ার পরে আমরা একসাথে বিজয় উদযাপন করব। এবং তিনি কিন্তু কথা রেখেছিলেন। তিনি আমাদের 5 আগস্টের পরে যখন ওই নাহিদ আসিফ সহ ওই সার্জিস আলমরাও ছিল, ওই একসাথে যখন আমরা ওই জুমে অ্যাড হলাম তখন তিনি শুরুতেই এই বিষয়টা বলেছেন যে তোমরা করেছো, কিন্তু আমি চেয়েছি যে না। তিনি সেদিন এই বিষয়টা স্পষ্ট করেছিলেন কিন্তু যে আমাকে হ্যাঁ তোমরা যোগাযোগ করার চেষ্টা করেছো, আমি কিন্তু তোমাদেরকে সেদিন জাইমা রহমানও ছিলেন, তো আমি কিন্তু তোমাদের সাথে যোগাযোগটা ইচ্ছে করেই অ্যাভয়েড করেছি। কিন্তু আমার সকল নেতৃবৃন্দ, সেটা সালাউদ্দিন ভাই আছে, আমাদের সাধারণ সম্পাদক নাসির আছে, আমি আছি, আরও বিএনপি মহাসচিব স্যার ছিলেন, আরও যারা রয়েছে সবার সাথে ওরা সকল পর্যায়ে সহযোগিতা নিয়েছে। এই যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তাদের সহযোগিতাটিকে আপনাদের মাধ্যমে, যেমন সালাউদ্দিন আহমেদ, অবশ্যই আমাদের সকলের একটি ঐক্যবদ্ধ প্রয়াস। আপনারা কি মাধ্যম ছিলেন? আমরা মূল মাধ্যম ছিলাম হলো আন্দোলনের সবগুলো কর্মসূচি বাস্তবায়নে। যে কোনো কর্মসূচি তো আমাদের ছাড়া তো আর নিতে পারতো না। আমি সাধারণ সম্পাদক সহ আমরা ঐক্যবদ্ধভাবে যখন আমরা কোনো কর্মসূচির বিষয়ে সর্বশেষ মানে সূচনা লগ্নে আমরা কোনো কর্মসূচি প্রণয়ন করতাম, কিংবা আমরা যদি বলতাম যে আজকে এই কর্মসূচি করা যাবে না, ওরাও করতো না, কিংবা আমরা যখন বলতাম যে না আমরা একসাথে এটি হ্যাঁ ঠিক আছে এটি করতেই হবে। যেমন আন্দোলনের কিছু ধাপ আছে, যেমন নাহিদ এবং আসিফকে যখন গ্রেপ্তার করা হয় তারপরে কিন্তু বেশ কিছু স্লো হয়ে যায়। এবং আপনার মনে থাকার কথা যে 20-21 জুলাইয়ে যাত্রাবাড়ি স্পটটা কিন্তু তারা কিন্তু নিয়েছিল শনি একরা, ওই দিক দিয়ে কিন্তু এই যে হারুন ডিবি হারুন যিনি ছিলেন, আরও যারা ছিল তারা কিন্তু গিয়ে টোটালটা পরিষ্কার করে ফেলেছিল। আমি তখনও কিন্তু ওই জায়গায়, তো আমার হৃদয় রক্তক্ষরণ যে আমার কি হবে, কারণ আমার তো এদিক দিয়ে ক্ষতবিক্ষত। তারপর হলো যদি এই আন্দোলন যদি থেমে যায় তাহলে তো আমাদের ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো যা হোক, আমাদের তো মনোবল কখনোই আমাদেরই হয়নি। এবং ওই সময়টায় আমার একটি মনে পড়ে, আপনি বিশেষ করে 20-21-এর পর যখন সারা দেশে মোটামুটি স্তীমিত করে ফেলছে আন্দোলনগুলো, তখন দেখেন অনেকগুলো মুভমেন্টগুলো কাজে লেগেছে। বিশেষ করে এই হাইকোর্টের সামনে একটা মুভমেন্ট হয়েছিল, হ্যাঁ, এবং সেই মুভমেন্টের আপনি যদি বলেন ফুল ক্রেডিট, মানে শতভাগ ক্রেডিট, এই শতভাগ ক্রেডিট একমাত্র জনাব তারেক রহমানের। কারণ তিনি শিক্ষক, আইনজীবী, বিএনপি পন্থী যারা রয়েছে তাদেরকে তিনি বলেছিলেন যে এটা ডোর ডাইমেজ, সবাইকে যেতে হবে। এই যে আমাদের ভিসি উবায়েদ স্যার, লুৎফর স্যার সহ তাদের নেতৃত্বে এই কার্জন বরাবর মিছিল নিয়ে কিন্তু তারা সেখানে কিন্তু অ্যাটেন্ড করেছিলেন। এটা কিন্তু সরাসরি জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং তার সাথে কথা হওয়ার ফলে তারা এটা করেছেন, এতটুকু রিস্ক নিয়েছেন। এবং আইনজীবী যারা ছিল সবাই মোটামুটি সেদিন সেই ভূমিকা নেওয়ার ফলে, এবং তারপর আপনি ওই দিন যখন আমাদের সাথে কথা হয় তখন তো নাহিদ আসিফ নেই, বাকি যারা রয়েছে তাদের সাথে কথা বলে ওরা খুবই গ্রেটফুল এবং একটি মানে নতুনভাবে উজ্জীবিত হওয়া যাকে বলে, যেন আমরা একটি পর্যায়ে যাচ্ছি, মনে হয় আবার সেই আন্দোলন সেই আগের মতোই রূপ নেবে, আমরা আন্দোলনতে পিছু ওঠেনি। এর মধ্যে তো কিছু ঘটনা রয়েছেই, যে ডিবিতে এদেরকে গ্রেপ্তার করে স্বীকারোক্তি নেওয়ানো নানাবিধ ছিল, কিন্তু আমাদের মনোবল কখনোই ভেঙে যায় না।